আরফির এমন কথার মানে সাব্বির বুঝতে না পেরে বলে উঠল, ভুল করে কেন অন্য কাউকে তুলে আনবো? কোনো মেয়ের এমন কলিজা হয়েছে নাকি যে আমাদের কাজে বাধা দেবে? কিন্তু এই জল্লাদ মাইয়া আমারে পরপর 3টা থাপড় মাইছে ভাই। একে রেখে আর অন্য কাউকে তুলে আনার প্রশ্নই আসে না একবারে। সাব্বিরকে রুমে প্রবেশ করতে দেখে ফরিস্তা আর বুঝতে বাকি রইল না ও এখানে কি করে আসলো। পরক্ষণে সাবিরের কথা শুনে ফরিস্তার মন চাইলো আবার কষি একটা থাপ্পড় দিতে। ওকে জল্লাদ বলায় ফরিস্তা তেতে উঠে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর বরাবর রাখা সামনের চেয়ারটাতে তাজকে বসতে দেখে যা বলতে চাইলো তা আবার গিলে নিল ফরিস্তা। কেন যেন সামনে বসা মানবের দিকে চোখ যেয়ে ফরিস্তার শরীর পুরো হিম হয়ে শীতল হয়ে আসছে। ফরিস্তার শুকনো ঢোক গিলল তাজের তীক্ষ্ণ নজরে চাউনি দেখে। তাজ এতক্ষণ তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছিল ফরিস্তাকে। আরফির মতো ও প্রথম বিশ্বাস হয়নি দুর্বল চিত্তের এই মেয়ে এমন দুঃসাহস দেখাতে পারবে। কিন্তু সাব্বির রুমে প্রবেশ করতেই সাব্বিরের দিকে খেপাটে দৃষ্টিতে ফরিস্তার তাকানো দেখে তাদের আর বুঝতে বাকি রইল না এই মেয়ে উপরে যতটা কোমল ভিতরে ততটা শক্ত। আর তা না হলে এতগুলো ছেলের মাঝে একটা মেয়ে এমন দুঃসাহস দেখাবে তো দূরের কথা, এগুলো কল্পনাও করতে পারবে না। তাজ এবার ফরিস্তাকে পর্যবেক্ষণ করতে করতে রুষ্ট কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এই মেয়ে, এলাকায় নতুন দেখে সেদিন ছাড় দিয়েছি, এরপরও সাহস হলো কি করে এমন দুঃসাহস দেখানোর? তাজের এমন রাগী কণ্ঠে ছোড়া প্রশ্নটায় পরিস্তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কেন যেন সামনে বসে থাকা মানবটায় এই ধারালো দৃষ্টিতে দুঃখ কণ্ঠ শুনে সে প্রথম দিনের মতোই আজও পরিস্তাকে ভয়ে কাবু করে দিচ্ছে। কেন যেন এই মানবকে দেখলে ভীত হয় ওর মন। ও তো ভয় পাওয়ার মেয়ে না। সিলেটে থাকাকালীন কত ছেলেকে যে ঠেঙিয়েছে তার কোনো হিসেব নেই। তাহলে এই ছেলেকে দেখলে কেন বারবার ভীতস্বাস্থ হচ্ছে তার হৃদয়? তাজ আবার রুক্ষ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, আমি তোমাকে কিছু বলেছি, শুনতে পাওনি তুমি? প্রথমে তাজের কণ্ঠে এই মেয়ে ধমকে ওঠায় কেঁপে উঠল ফরিস্তা। তাজের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে আমতা আমতা করে ফরিস্তা বলে উঠল, আসলে ওনারা একজন বৃদ্ধকে মারছিল আর তার প্রতিবাদ করেছি আমি। প্রত্যুত্তরে তাজ দাঁতে দাঁত চেপে বলে উঠল ফরিস্তাকে, তোমাকে কোন মন্ত্রীর দায়িত্ব দিয়েছে প্রতিবাদ করার জন্য যে তুমি প্রতিবাদ করতে ছুটে গেলে? দাঁতে দাঁত চেপে বলে উঠল তাজ। তাজে এবারে কথায় ফরিস্তার বেশ রাগ লাগলো। একজন মানুষকে মারবে আর তার প্রতিবাদ করতে হলে দায়িত্ব কেন লাগবে? সব ক্ষমতা কি ওনার? একবার যে কেউ কিছু বলতেই পারবে না ভাবতেই ফরিস্তা ভয় ডর ভুলে কিছুটা তেতেই বলে উঠল, অন্যায় করেছে তাই প্রতিবাদ করেছি, জাস্ট এনাফ। এমন মুখের উপর কথা বলায় তাজের মেজাজ বিগড়ে গেল। এতক্ষণ যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে, এমনিতেও এই মেয়ের জন্য ওই লোকটা হাতছাড়া হয়ে গিয়েছে। তাজ এবার চোখ মুখ শক্ত করে ধমকে বলে উঠল মেয়েটিকে, এই মেয়ে, এই, তুমি অন্যায় প্রতিবাদ করার কে? তুমি জানো ওই লোককে কেন মারছিল? ওই লোক দোষী নাকি দোষী না তুমি জানো তুমি? তাজে এরকম কথায় আর ধমকে তেতে ওঠা ফরিস্তা চুপসে গেল। সাথে তাজে একবারে কথায় টনক নড়ল। আসলেই তো, লোকটাকে কেন মারা হচ্ছিল তা তো ওর জানা নেই। ভাবতেই ফরিস্তা আরও চুপসে গেল। এদিকে ফরিস্তা চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে কেন যেন আরপির খুব মায়া হলো। প্রথম দিন যেই ছেলেদের মারছিল ওদের উপরে এতটাই পরিমাণ রেগে গিয়েছিল যে ফরিস্তাকে দুটো ধমক দিয়ে বসেছিল। আর সেই দিন বিষয়টা নিয়ে অতটাও না ভাবলেও আজকে তাজের ধমকে মেয়েটাকে চুপসে যেতে দেখে মায়া লাগছে খুব। তাই আরপি তাজের কাঁধে হাত রেখে বলে উঠল, তাজ থাক না, যা হওয়ার হয়ে গিয়েছে, এবারের মতো মাফ করে দে ওকে। আরফির কথায় সাব্বির কটমটিয়ে বলে উঠল, কি মাফ করে দিবে মানে? আমাকে যে 3টা থাপ্পড় মেরেছে তার কি হবে তাহলে? সাব্বিরের কথায় আরফি সাব্বিরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে উঠল, ও তো 3টা মোটে থাপ্পড় দিয়েছে, আমি ওখানে গেলে আরো 3টা থাপ্পড় পড়বে তোর গালে, তাই মুখটা বন্ধ রাখ। এদিকে আরফির ধমকে সাব্বিরের মুখ ভোতা হয়ে দাঁড়িয়ে রইল। মারও খেলো সাথে সবার ধমকও খাচ্ছে। ভাবতে মুখটা ফাটা বেলুনের মতো হয়ে গেল। এদিকে সাব্বিরের ফাটা বেলুনের মতো মুখের দিকে তাকিয়ে ভয়ের মাঝেও হাসি পেল ফরিস্তার। মনে মনে বেশ খুশি হলো সাব্বির নামক ওই বাঁদরে ওরকম মুখ দেখে। এবার ফরিস্তা মনে মনে বলে উঠল, এই ছেলের জন্য আজ এখানে এই হনুমানের কাছে ফেসেছে। একবার বাগে পাক এই সাব্বিরকে দেখে নেবে, একটা কষিয়ে যদি না থাপ্পড় মারে। এদিকে ফরিস্তার ভাবনার মাঝে তাজ চাপা স্বরে বলে উঠল, দ্বিতীয়বারের মতো ছেড়ে দিলাম, বা তৃতীয়বার এমন দুঃসাহস দেখালে বুঝতে পারবে এই তাজ কি জিনিস। এদিকে ফরিস্তা চমকে উঠল তাজের নামটা শুনে। তাহলে ওর অনুমান ঠিক, সেই তাজ।
কিন্তু ওই হসপিটালের ডক্টরের নাম ছিল তাজরিয়া চৌধুরী তাজ। তাহলে কি সত্যিই দুজন একই ব্যক্তি? বাট হাউ ইজ দিস পসিবল? কিভাবে এমন একজন ডক্টর হতে পারে? ভাবতেই ফরিস্তার মাথা ফাঁকা হয়ে গেল। কিছুতেই কিছু মিলাতে পারছে না। ফরিস্তার ভাবনার মাঝে তাজ আরফির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যা এই মেয়েকে পৌঁছে দিয়ে আয়। আরফি সম্মতি দিয়ে ফরিস্তার উদ্দেশ্যে তখন বলে উঠল, চলুন দিয়ে আসি আপনাকে। এদিকে ফরিস্তাও কোনো বাক্য বিলম্ব না করে আরো চোখাচোখে একবার তাদের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। আচমকা মাথা ঘুরে চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। সাথে সাথে ফরিস্তা মাথায় হাত দিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। মাথা ঘোরার সাথে অনুভব করলো কোমরেও চিনচিন ব্যথা। তার মানে দীর্ঘ সময় ধরে একই চেয়ারে বসে থাকতে থাকতে কোমরটা তার ধরে এসেছে। অনেকটা সময় যে এই চেয়ারে আটকা ছিল তা বুঝতে পারল। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। বাইরের তপ্ত রোদের আলোয় বুঝতে সক্ষম হলো দুপুর হয়ে গিয়েছে। সকালে সেই গুড়ি গুড়ি বৃষ্টি থেমে গিয়ে এখন তীব্র রোদে সবকিছু ফেটে পড়ছে যেন। তার মানে এতটা সময় ধরে ও এখানেই আছে। ভাবতেই চোখ কপালে উঠে গেল ফরিস্তা আবার তাড়াতাড়ি করে সামনের দিকে এগোতে গেলে আবারও চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসলো। আচমকা শরীরে সব শক্তি যেন ফুরিয়ে গেল। সে সামনে কদম ফেলবে তো দূরের কথা, নিজের শরীরে ভারসাম্য বজায় রাখতেই হিমটিম খাচ্ছে। এভাবে অনেক চেষ্টা করেও নিজের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হলো না। আচমকা শরীরে ভার ছেড়ে দিয়ে যেই পড়ে যেতে নেবে তার আগে কেউ তাকে ধরে ফেললো। আর ঠিক সেই সময়ই কথা বলতে বলতে পাপড় আর মাহিম দরজা ভেদ করে রুমে প্রবেশ করতেই দুজনের চোখ কপালে উঠে গেল। রুমে প্রবেশ করে এমন কিছু বিস্ময়কর পরিস্থিতি দেখে হতভম্ব হয়ে গেল দুজনে একসাথে সামনের দিকে চেয়ে থাকলো। আরেকবার নিজেদের মুখ চাচাই করতে লাগলো, কারণ ওরা এখনো বুঝতে পারছে না ওরা কি সঠিক দেখছে। ওদের থেকে কিছুটা দূরে তাজের বাহু ধরে একটা মেয়েকে দেখেই তারা দুজনেই যেন আকাশ থেকে পড়ল। শুধু এতেই শেষ না, যখন মেয়েটার চেহারা স্পষ্ট হলো তখন তাদের দুজনের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। এদিকে ফরিস্তাকে পড়তে যেতে দেখে আচমকা তাজ ওকে বাহু ধরে আগলে নিল। এদিকে ফরিস্তাকে বাহু ধরে আগলে নেওয়ার সাথে সাথে থমকালো তাজের হার্টবিট। আচমকা এমন হওয়াতে চমকালো তাজ। ও কেন একটা মেয়েকে পড়া থেকে এভাবে বাঁচালো? তাহলে আজ হঠাৎ কি হলো? ভাবতেই তাজ তাকালো ফরিস্তার দুর্বল মুখশ্রীতে। সবার আগে চোখ যেয়ে ঠেকলো কপালের কোণে সেই ব্যান্ডেজের দিকে, যেটা ওর দেওয়া আঘাতের চিহ্ন। তারপর চোখ যেয়ে ঠেকলো মৃদু কাঁপতে থাকা চোখের ঘন পাপড়ির উপরে। তাজ একে একে ফরিস্তার পুরো মুখ নিখুঁতভাবে অবলোকন করছিল। তখনই তাজের চোখ যেয়ে থামলো ভ্রু পাশে থাকা লালচে তিলটার দিকে। অপরদিকে দীর্ঘ সময় একইভাবে বসে থাকার জন্য হঠাৎ ওঠার সাথে সাথে ফরিস্তার মাথা ঘুরে উঠেছিল, যার জন্য শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছিল সে। আস্তে আস্তে মাথা ঘোরার রেস কাটতেই ফরিস্তা পিটপিট করে চোখ খুলতেই বুকের ভেতর ধক করে উঠল। তাজকে এভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে আচমকা বুকের ভিতর ধক করে উঠল ফরিস্তার। সাথে এও দেখলো তাজে বাহু ধরে আছে। খেয়াল হতেই পুরো শরীরটা কাঁটা দিয়ে উঠল। কানের কাছে ভেসে আসলো মৃদু হার্টবিটের শব্দ। ফরিস্তা চোখ মুখ খিচে তাজকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। আচমকা ফরিস্তার ধাক্কায় ঘর থেকে বের হলো তাজ। হঠাৎ করেই কেমন করে যেন ঘোরের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। ভাবতেই তাজের মাথায় এলোমেলো ঠেকলো। পরক্ষণে সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে তাজ পাশে থাকা পানির বোতলটা ফরিস্তার দিকে বাড়িয়ে দিয়ে একরাশ ভারী কণ্ঠে বলে উঠল, দীর্ঘ সময় একইভাবে বসে থেকে হঠাৎ ওনার শরীর খারাপ হয়েছে। আর কিছুই না, চোখে মুখে পানি দাও, ঠিক হয়ে যাবে। তাজের কথা শুনে ফরিস্তা থতমত খেয়ে গেল। থতমত গলায় বলে উঠল, লাগবে না। থমথমে কথাটা বলেই চলে গেল সেখান থেকে। সাব্বিরের পাশে যাওয়ার সময় দাঁত কটমট করে সাব্বিরের দিকে তাকিয়ে মনে মনে ফরিস্তা বলে উঠল, এই বেটা, তোর জন্যই সবকিছু হয়েছে। একবার শুধু তোকে বাগে পাই চান্দু, তারপর দেখাবো মজা। এদিকে ফরিস্তাকে যেতে দেখে তার চোখের ইশারায় আরপিকে জানান দিল ওর সাথে যেতে। তাদের ইশারা পেয়ে এতক্ষণে অবাকতা কাটিয়ে আরপি ফরিস্তার সাথে গেল। ফরিস্তা কেবিন থেকে বেরিয়ে বাইরে এসে চারদিকে চোখ বুলাতে লাগলো, কোন দিকে গেলে মেন ডোর পাবে। তখনই পিছন থেকে আরপি বলে উঠল, আমার সাথে এসো। কথাটা বলে ডান দিকে হাঁটা দিল আরপি। আর ফরিস্তাও কোনো বাক্য বিলম্ব না করে আরপির পিছু পিছু গেল। যদিও আরপিকে দেখে ওর খুব রাগ লাগছিল, কিন্তু এখান থেকে আগে বের হতে হবে, তাই চুপচাপ আরপি পিছু পিছু যেয়ে ক্লাব থেকে বের হয়ে মেন রোডে পৌঁছালো।
মেন রোডের কাছে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেললো ফরিস্তা। আরপি একটা গাড়ির কাছে গিয়ে বলে উঠলো ফরিস্তাকে, এই মেয়ে গাড়িতে ওঠো, পৌঁছে দেবো। আরপির কথায় ফরিস্তা চোখ পাকিয়ে আরফের দিকে তাকিয়ে খ্যাঁক করে বলে উঠল, লাগবে না। হঠাৎ ফরিস্তাকে এমন খ্যাঁক করে উঠতে দেখে ভড়কালো আরপি। মনে মনে শুধালো, এই মেয়ে তাদের চেয়েও কোনো অংশে কম নয়। আরপি এবার নিজেকে সামলে বলে উঠল শান্ত স্বরে, মেয়ে মানুষে এত রাগ ভালো নয়। মেয়ে মানুষ নরম হবে, ছেলেদের সাথে কেন লড়তে যাও? তোমার ভাগ্য ভালো তাজ এবারের জন্য ছেড়ে দিয়েছে তোমায়। এবার কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে ওঠো। আরপির কথায় মাথায় দাউ দাউ করে জ্বলে উঠল ফরিস্তার। ফরিস্তা তেরে আরপির সামনে যেয়ে বৃদ্ধাঙ্গুল তাক করে আরপিকে শাসিয়ে বলে উঠল, একদম জ্ঞান দিতে আসবেন না আমায়। মেয়ে মানুষ নরম হবে যাতে আপনাদের মতো গুন্ডারা মেয়েদের হ্যারাস করতে পারেন, তাই তো? আপনাদের ওই তাজ ফাজিয়ে আমি ফরিস্তা ভয় পাই না, ওকে? হঠাৎ ফরিস্তার এমন তেড়ে আসায় ধরপড়িয়ে উঠল আরপি। ও তো ভালো ভালো কথাগুলো বলেছে, আর এই মেয়ে ওকে শাসাচ্ছে। এই মেয়ের সাহস আছে বলতে হবে। যেখানে ওদের ভয়ে সবাই চুপসে থাকে, সেখানে এই মেয়ে সাব্বিরকে তো মেরেছেই, সাথে ওকেও শাসাচ্ছে। অথচ সেদিন মোটে দুটো ধমকি দিয়েছিল, তাতে এই মেয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছিল। সেই দিনের দেখা সেই ভীতু মেয়েটা আজ এতটা ডেসপারেট হতে পারে কল্পনা তো করেনি ওরা। কথাগুলো ভেবে ফরিস্তার উদ্দেশ্যে বলে উঠল, দেখো মেয়ে। আর কিছু বলার আগে ফরিস্তা আরপিকে থামিয়ে দিয়ে বলে উঠল, আমি কিন্তু ভুলে যাইনি আপনি সেদিন আমাকে দুটা ধমক দিয়েছেন। আমি মোটেও ইচ্ছুক নই আপনার কথা শোনার। এই বলে আরপিকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা রিস্কায় উঠে চলে গেল। আর আরপি ফরিস্তা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, এ তো দেখি তাজের চেয়েও এক ধাপ এগিয়ে। এদিকে তাজ বসে আছে আর ওর দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে মাহিম। মাহিম এবার বেশ সন্দিহান স্বরে বলে উঠল, মামা, এই মেয়ে এখানে কেন? তার মানে সত্যি তোর এই মেয়েকে ভালো লেগেছে? সিরিয়াসলি? তাহলে অবশেষে আমরা ভাবি দেখতে পাবো? মাহিমের কথা শেষ হতে না হতেই পপন কাঁদো কাঁদো ফেস করে বলে উঠল, আমি ভেবেছিলাম এই মেয়েকে পটাবো, তা নিয়ে এই কয়দিন কত জল্পনা কল্পনা করলাম, সব কিছু বৃথা গেল। যাগে, তোর যখন এই মেয়েকে পছন্দ হয়েছে মানে এই মেয়ে তোর। অবশেষে আমাদের রকজোড়া বন্ধু আমাদের ভাবি আনার ব্যবস্থা করছে, ভাবতেই খুশি খুশি লাগছে আমার। পাপড়ের কথা শুনে তাজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, এক লাইন বেশি বোঝার জন্য দুটো কানের নিচে দেবো এখন। দুইটা গাধা পালি, তোরা এক লাইনকে 10 লাইন বেশি বুঝোস কেন? পাপড় তখন হেসে বলে উঠল, কথা ঘুরিয়ে লাভ নেই মামা, অবশেষে ভাবির দেখা পেলাম, এই খুশিতে আজ ঝাঁকানাকা পার্টি হবে। সবার কথা শুনে সাব্বির এবার অসহায় সুরে বলে উঠল, ওই মেয়ে যদি ভাবি হয় তাহলে খুশি হওয়া তো দূরের কথা, উল্টে জীবন বরবাদ হয়ে যাবে। সাব্বিরের কথায় মাহিমার পাপড় একসাথে সাব্বিরের দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে উঠল, মানে? ফরিস্তা কি কি করেছে শুরু থেকে সবটা খুলে বললে মাহিমার পাপড় একসাথে হো হো করে হেসে ওঠে। তাদের দিকে তাকিয়ে বলে উঠল, মামা, একদম তো খাপে খাপ, তোর জন্য ওই মেয়েই পারফেক্ট। আমাদের ভাবি হিসেবে ওই মেয়েকে আমরা 100% গ্রহণ করে ফেলেছি। মাহিম আর পাপড়ের দিকে দাঁত কটমট করে তাকিয়ে আছে তাজ। এবার ওদের হুমকি দিয়ে বলে উঠল, ওখানে আমি আসলে দাঁত একটাও মুখে থাকবে না বলে দিলাম। তাদের হুমকিতে মাহিম আর পাপড় দুটো মুখে হাত দিয়ে ফেললো। বলা তো যায় না, কখন আবার ওদের দাঁত সত্যি সত্যি ফেলে দিবে। ফরিস্তা বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেল। ফরিস্তা লিফট থেকে তড়িঘড়ি করে বের হয়ে দরজায় তালা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতক্ষণ মনে মনে এই ভয়টাই পাচ্ছিল সে, যদি তার আগে তার মা চলে আসে তাহলে এক গাদা বকুনি খাওয়া লাগবে। এমনিতেও ওর বেহাল অবস্থা, 2 হাতে কবজি লাল হয়ে আছে, যেটা সবার আগে ফারজানা বেগমের থেকে লুকাতে হবে। তিনি যদি কোনো রকমে জানতে পারে ও আবারও ছেলেদের সাথে ঝামেলা করেছে, তাহলে ওর আর রক্ষে নেই। ভাবতে ভাবতেই ফরিস্তা দ্রুত তালা খুলে বাসায় প্রবেশ করে। তারপর শাওয়ার নিয়ে ফুলাতা জামা পরে নিয়েছে, হাতের দাগগুলো লুকানোর জন্য। এই গরমের ভিতরে ফুলাতার জামা পরে মনে হচ্ছে আগুনের ভিতর ঝাঁপ দিয়েছে সে, কিন্তু কিচ্ছু করার নেই, তাই আপাতত গরমটা হজম করে নিল সে। পরিস্তার ভাবনার মাঝে ওর ফোন বেজে উঠল। পরিস্তা ফোন রিসিভ করতে কেউ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, এতক্ষণে তোর ফোনটা রিসিভ করার সময় হলো? সকাল থেকে ফোন করতে করতে আমার জানটা বেরিয়ে গেছে। আজ প্রথম ক্লাসটা ভার্সিটিতে যাওয়ার কথা বলে কেন আসিস নাই? আর আসবি না ভালো কথা, সেটা আগে আমাকে জানাবি না? তুই জানোস আজ এই অচেনা ভার্সিটিতে একা গিয়ে আমার কি নাজেহাল অবস্থা হয়েছে? ফোনটা রিসিভ করতেই রাজপিয়ার এক নাগালে এতগুলো ঝাড়ি খেয়ে ফরিস্তার চোখ মুখ কুঁচকে বলে উঠল, বইন থাম একটু, আমাকে একটু আগে কথা বলার সুযোগ তো দে।
অপর পাশে রাসপিয়া ঝাঁঝালো কণ্ঠে ফের বলে উঠল, কি কি বলার সুযোগ দেব তোকে? তুই আসবি না এটা আমাকে আগে জানাবি না? আজকের দিনটা আমার কেমন কেটেছে এতিমের মতো, তুই জানোস? এবার ফরিস্তা অসহায় স্বরে বলে উঠল, বইন তোর নাকে ধরি, আগে আমাকে কিছু বলার সুযোগ তো দে। আজ ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছি, মাঝ রাস্তা বেজেছে বিপত্তি। এই কিছুক্ষণ আগে আমি বাসায় ফিরলাম। ফরিস্তার এবারের কথায় রাসপিয়া রাগ ভুলে বিচলিত হয়ে বলে উঠল, কি কি হয়েছে তোর রাস্তায়? তুই তুই ঠিক আছিস তো ভারু? অ্যাক্সিডেন্ট করেছিস? আন্টি তো এখন অফিসে, আর তুই তো বাসায় একা আছিস। তোর বাসার ঠিকানাটা দে, আমি এখনই আসছি। রাসপিয়াকে এভাবে উল্টাপাল্টা বলতে দেখে এবার ফরিস্তা ধমক দিয়ে বলে উঠল, চুপ থাক, খালি এক লাইন বেশি বুঝিস। অ্যাক্সিডেন্ট করতে যাব কোন দুঃখে? ঘটেছে অন্য ঘটনা। ফরিস্তা অ্যাক্সিডেন্ট করেনি শুনে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল রাসপিয়া। এবার বলে উঠল, ভয় পাইয়ে দিয়েছিলি আমায়, বল এবার কি হয়েছে তোর? ফরিস্তা এবার বিরক্ত হয়েই বলে উঠল, এত কিছু ফোনে বলা যাবে না। বিকেলে দেখা করছি তোর সাথে, তখন বলবো। এখন ফোন রাখ, খিদায় আমার পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে, আগে কিছু খেয়ে নেই।